স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে হিমাদ্রি রাহা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ভিডিও চিত্রে আমরা হাওড়া অঞ্চলের বিস্তীর্ণ যে ফসল রক্ষা বাঁধ যেটি অস্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে সেটির একটি ভিডিও ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করলাম, যেটি এখনো বলা হচ্ছে নির্ধারিত সময় শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। বাকি রয়েছে অধিকাংশ বাঁধ ও ক্লোজারে রক্ষণাবেক্ষণের কাজ। কিছু বাঁধ নির্মাণে আছে অনিয়মের অভিযোগও। এতে দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। দর্শক, এসব নিয়ে মানচিত্রের আমাদের আজকের আয়োজন। আলোচনার বিষয় রেখেছি হাওরের ফসল রক্ষা বাঁধ শেষ কবে। এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছে নেত্রকোনা থেকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরওয়ার জাহান এবং সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। আমরা আলোচনায় ফিরছি। শুরুতে ওবায়দুল হক মিলন, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে সুনামগঞ্জে যে অস্থায়ী হাওর রক্ষা বাঁধের কথা বলা হচ্ছে, যতটুকু জানি সেটি ফেব্রুয়ারির মধ্যে আসলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখনো সে অস্থায়ী বাঁধটা নির্মাণ করা যায়নি। কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন আসলে? প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি হাওর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমাকে ডিবিসি নিউজে যুক্ত করার জন্য। আপনারা জানেন যে সুনামগঞ্জ একটা হাওর বেষ্টিত জেলা। এখানে প্রায় বড় 53টি হাওর রয়েছে। সেই 53টি হাওরে বুড়ো ফসল আবাদ হয়, আরো ছোট বড় অনেকগুলো হাওর আছে। পাশাপাশি আপনারা জানেন যে এখানে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয় সেখানে অনেক টাকা বরাদ্দ হয়। এই বছর 593 কিলোমিটার বাঁধের জন্য 129 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং 688টা পিআইসির মাধ্যমে হয়েছে। তো পিআইসিটার কথায় যাওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা 2017 সালের আগ থেকে ছিল ঠিকাদারি প্রথায়। সো এই ঠিকাদারি প্রথাটা যখন ছিল তখন দুর্নীতি দুর্বৃত্তায়নটা ছিল একরকম, আর যখন পিআইসি চলে আসলো তখন দুর্নীতি দুর্বৃত্তায়নটা চলে আসছে আরেক রকম। তখন হাওরের মাটি বা হাওরের কাজ হইতো কাগজে কলমে, এখনো ওই রকমই হচ্ছে কিন্তু ভিন্ন ধাঁচে হচ্ছে। এটা কিভাবে হচ্ছে যে এখানে পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং পিআইসি যুগসাজুসে এবং স্থানীয় নেতাকর্মী পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিবর্গদের মাধ্যমে আপনার এই হাওর অঞ্চলের এই পিআইসির মাধ্যমে কাজগুলা সম্পন্ন হচ্ছে এবং ওনারা কাজ শুরু করার কথা ডিসেম্বরের 15 তারিখ থেকে, শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির 28 তারিখে। কিন্তু দেখা গেছে যে আসলে ফেব্রুয়ারি 28 তারিখ আসার পরে কাজের আসলে তেমন কোনো অগ্রগতি থাকে না। শেষ পর্যায়ে এসে ওনারা তড়িঘড়ি করে সময় ক্ষেপণ করে আপনার টাইম বর্ধিত করেন। টাইমটা বর্ধিত করার পিছনে কারণটা হচ্ছে যে যখন ফসল কাটার সময় আসবে, পানি আসার সময় চলে আসবে, তখন তড়িঘড়ি করে তারা কোনো মতে হচ্ছে গিয়ে মানে ফসল রক্ষা বাঁধটা জোড়াতাড়ি দিয়ে ওনারা করে ফেলবেন। তো এই ক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে যে সংগঠনগুলো আছি, বিভিন্ন আরো সংগঠনগুলো আছে, হাওর বাঁচাও আন্দোলন আছে, সুশীল সমাজ আছে, আমরা এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকি এবং মাঠ পর্যায়ে যে দুর্নীতিগুলো হচ্ছে, পাশাপাশি হচ্ছে গিয়ে ওনারা যে কর্ম এরিয়াটা নিচ্ছেন সেখানে যে ওনাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যে হাওরের যে বেড়িবাঁধ নির্মাণের কর্মযজ্ঞ চলে, সেখানে তারা দেখা যায় যে দুর্নীতির একটা মহোৎসব গড়ে তোলেন। সেই ক্ষেত্রে আমরা বারবার এটা বলার পরেও আমরা মানববন্ধন করি, আমরা হচ্ছে গিয়ে সাংবাদিক সম্মেলন করি, এরপরে হচ্ছে গিয়ে নীতি নির্ধারক পর্যায়ে সেটা আমরা পৌঁছে দেই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখানে কাজের কাজ কিছু হচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা কৃষকরা সুনামগঞ্জের হাওরে এখন পর্যন্ত আমরা মনে করি যে হাওরটা অরক্ষিত আছে এবং এখন এই মুহূর্তে যদি পানি চলে আসে, এখনো কিন্তু হাওরে পুরোদমে ধান কাটা শুরু হয় নাই। যদি এখন হাওরে আগাম বন্যা আসে, আমাদের মনে হচ্ছে না যে যে বাঁধগুলো তৈরি করা হয়েছে
খুব একটা সেই টেকসই বাঁধ হবে এবং দিয়ে হয়তো বা এই যা হওয়ার হাওর তাই ঠেকানো হবে। আপনি যাবে থাকুন আমাদের বা সাথে, আমরা হাওরের একটু বাঁধ। মোহাম্মদ সারোয়ার জাহানের কাছ থেকে ওনার কাছ থেকে ঘুরে আসতে চাই। মোহাম্মদ সারোয়ার জাহান, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো না, আমি যে কথাগুলো উঠে আসলো আপনার ওবায়দুল হক মিলন যে কথাগুলো বললো, আমি তার প্রেক্ষিতে আপনার আসলে উত্তরটা জানতে চাই। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে বা আমাদের পানি উন্নয়ন বোর্ডকে সংযুক্ত রাখার জন্য। আমি হাওড় বাঁচাও আন্দোলনের যিনি সম্মানিত প্রতিনিধি আছে তার কথা রেসপেক্টে বলতে চাই, তিনি যে বিষয়গুলো বলেছেন আসলে তিনি তো মাঠ পর্যায়ে ঘুরে দেখেন, তার অভিজ্ঞতা অনেক বেশি। আমরাও মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করে থাকি। তো আমরা আসলে আপনারা জানেন যে সরকার কিন্তু অত্যন্ত চমৎকার একটা নীতিমালা করে দিয়েছে, কাবিটা নীতিমালা। সেই কাবিটা নীতিমালায় কিন্তু অনুযায়ী কিন্তু হাওড়ে আমরা বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ কিংবা মেরামত করে থাকি। তো আমরা যেটা দেখবো, যদি আমরা কাবিটা নীতিমালার 6.3 অনুচ্ছেদ দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে পিএসি গঠনের যে ক্রাইটেরিয়া আছে, স্থানীয় কৃষকদের অন্তর্ভুক্ত করে কিন্তু আমরা কাজগুলো বাস্তবায়ন করি। আর উনি যেটা বলেছেন যে আসলে নির্ধারিত সময়ে কাজ শেষ কিংবা শুরু করা যায় না, সে রেসপেক্ট আমরা বলে রাখি যে আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু 15ই ডিসেম্বর আমরা কাজগুলো শুরু করার কথা এবং 28শে ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমাদের অনেক হাওর থাকে যেগুলো নিচু জায়গা, সেগুলোতে পানি নিষ্কাশন করতে কিন্তু কিছুটা দেরি হয়। প্রাকৃতিক কারণে কিন্তু আমরা কাজগুলো শুরু করতে আমাদের কিছুটা দেরি হয়। তো সেই ইফেক্টটা আমার 28শে ফেব্রুয়ারি পরে, আমরা দেখা গেলো যে পরবর্তী 7 দিন বা 10 দিন আমাদের মার্চের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমাদের সময়টা লেগে যায়। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং যারা সংশ্লিষ্ট পিএইচি থাকে তাদের কিন্তু একটা ঐকান্তিক প্রচেষ্টা থাকে যে করে হোক আমাদের কৃষকদের যে সোনালী ফসল রয়েছে সেটা তাদের ঘরে না ওঠা পর্যন্ত আমাদের এই বাঁধগুলোকে পাহারা দেওয়া। আর উনি যেটা বলেছেন দুর্নীতির বিষয়ে যে অভিযোগটা করেছেন, এটা আসলে আমরা যদি পার্টিকুলার কোনো কেসে আমরা যখন জানতে পারি কিংবা আমাদের কাছে যখন অভিযোগ দেওয়া হয়, আমরা কিন্তু জেলা কমিটিতে বিষয়গুলো উপস্থাপন করি কিংবা আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যে আমাদের স্যারেরা রয়েছেন তাদেরকে আমরা অবহিত করি এবং তারাও আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়। আমরা এই বিষয়গুলো ফলো আপ করে আমরা কিন্তু জানাই। কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেগুলো কিন্তু আমরা তদারকি করি এবং আমাদের যে নীতিমালা আছে এবং আমাদের যে নিয়ম আছে সে অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ। নিশ্চয়ই, আমরা আপনার উত্তরটা নিলাম। এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন, আপনার ওবায়দুল হক মিলন যে কথাগুলো হচ্ছে তার সপক্ষে আপনার কথাগুলো তুলে ধরেছেন। প্রশ্নটা হচ্ছে এই যে যতগুলো প্রকল্প নেওয়া হয় তার জন্য কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি থাকে, সম্ভাব্যতা যাচাই থাকে, সেখানে কিন্তু আবহাওয়ার বিষয়টা কিন্তু মাথায় রাখা হয়। আপনি যেটা বলছেন যে আসলে আবহাওয়াগত কারণে অনেক সময় সময়ক্ষেপণ হয়, কালক্ষেপণ হয়, নিশ্চয়ই সে প্রকল্প নেওয়ার সময় সব দিক বিবেচনায় রেখে একটা নির্ধারিত সময় সেখানে কিন্তু উল্লেখ থাকে। এত সত্ত্বেও এই কালক্ষেপণ কিন্তু, এই উদাহরণ কিন্তু নতুন কিছু নয়। আসলে কেন এমনটা হয় আপনার কি মনে হয়? আপনি নিজে তো একজন প্রকৌশলী। আমি যে বিষয়টা প্রথমেই বলছিলাম আসলে যে 15ই ডিসেম্বর ধরেন একটা প্রকল্প কাজ শুরু করার কথা। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা পিএসসি গঠন করি, আমরা পিএসসি গঠনের পরে যদি আমাদের কোনো ধরনের অভিযোগ আসে যে এই পিএসসিটা নিয়ে আমার স্থানীয় যারা আছেন কিংবা যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা সন্তুষ্ট না, সেক্ষেত্রে আমাদের ওই কাজটা স্টপ করে কিন্তু আমাদের আগে পিএসসিটাকে যাচাই বাছাই করতে হয়। এবং এ ধরনের কেস কিন্তু এবার আমাদের অনেক ঘটেছে। আমরা কিন্তু নিজেরাই, আমরা কিন্তু সরেজমিনে গিয়েছি, যখন দেখা গেলো যে 2-3টা গ্রুপ একটা একটা পিএসসির জন্য তদবির করতেছে কিংবা তাদের একে অপরকে অভিযোগ করতেছে, তখন কিন্তু আমরা ওখানে গিয়ে সরেজমিনে গিয়ে তাদের যে কৃষি কার্ড কিংবা তাদের এনআইডি কিংবা তাদের জমির যে আরো ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট গুলা নিয়ে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে কিন্তু আমরা পিএসসি গুলা দিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখা গেলো স্বাভাবিকভাবে আমাদের যে 15ই ডিসেম্বর কাজ শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু 1 সপ্তাহ পিছিয়েছে। তো এরকম কিছু কারণ থাকে। আবার অতি ঠান্ডা থাকে কোনো কোনো সময়, আবার কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের পিএসসির সম্মানিত যারা সদস্য রয়েছেন তারা যখন কাজটা শুরু করেন, কাজ শুরু করার পরে এটা তো মেকানিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে কাজটা করতে হয়, অনেক সময় এই যন্ত্রটা মাঝে মাঝে ক্ষতি হয় কিংবা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটাকে মেরামত করতে আরো কিছুদিন সময় লাগে। তো সব মিলিয়ে আমাদের হয়তো আমাদের যে নির্ধারিত সময়সীমা থাকে 28শে ফেব্রুয়ারি, সেখানে আমরা পুরোপুরি কাজ শেষ করতে না পারলেও আমাদের মেজর কাজগুলো কিন্তু শেষ হয়ে যায়। এবং আমরা কিন্তু এই কাজ শুরু করার আগে আমাদের যে ভালনারেবল পয়েন্টগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো আগে আইডেন্টিফাই করি। যে আমার নেত্রকোনা জেলায় আমি এবছর 146 কিলোমিটার বাঁধ নির্মাণ করেছি। এর মধ্যে আমার প্রায় 28টা ব্রিজ পয়েন্ট ছিল যেগুলো গত বন্যায় একেবারে ভেঙে গিয়েছিল। সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে এগুলো কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছি। কাজেই আমাদেরও একটা কনসার্ন থাকে, আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ধানটা, কৃষকের যে সোনালী ফসল সেটা কিন্তু তুলে দেওয়াটা, এটা কিন্তু আমাদের আলটিমেট উদ্দেশ্য থাকে এবং আমরা সেই উদ্দেশ্যকে নিয়েই আমরা কাজ করি।
সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতার কারণে আমাদের হয়তো দেরি হয়, কিন্তু আমরা এটা সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যে আমাদের কাজটা যাতে তাড়াতাড়ি শেষ হয় এবং ফসলের সুরক্ষাটা যাতে আমরা নিশ্চিত করতে নিশ্চয়ই পারি। আপনার কথা প্রেক্ষিতে আমরা ওবায়দুল হক মিলনের উত্তরটা জানার চেষ্টা করবো, তবে তার আগে একটা আমরা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচে মানচিত্রে একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ কবে এই প্রসঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে এর আগে আপনি মাঠ পর্যায়ের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন, কেন বিলম্বিত হচ্ছে, কেন কালক্ষেপণ হচ্ছে, বেশ কিছু অভিযোগে তীরও আপনি ছুড়ে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের দিকে। আপনারা স্থানীয় পর্যায়ে আসলে প্রশাসনের সাথে সমাধান কল্প আলাপ করেছেন কিনা, সেই জায়গায় আসলে কোনো সমাধানের ক্ষেত্র আছে কিনা? কারণ যদি অলিখিতভাবে যদি বন্যা চলে আসে, সামনে যে গ্রীষ্মকাল চলছে, সামনে বর্ষাকাল আসবে, সেক্ষেত্রে এত ক্ষতির পরিমাণটা বাড়বে, কমবে না? জি, ধন্যবাদ। আমি যখন কথা বলতেছিলাম লাইনটা কেটে গেছে, তো আমি ওই জায়গা থেকে শুরু করতে চাই যে আমরা হাওর অঞ্চলে যারা যে সংগঠনগুলা কাজ করে, বিশেষ করে হচ্ছে হাওর বাঁচাও আন্দোলন অন্যতম হাওরের কৃষি এবং কৃষকদেরকে নিয়ে কাজ করছে। আমরা হাওরের যে সমস্যাগুলো আছে, চলমান যে কাজ আছে, সেগুলার সমস্যাগুলা নিয়ে আমরা মানববন্ধন করছি, এরপরে হচ্ছে গিয়ে আপনার সংবাদ সম্মেলন করছি, স্মারকলিপি প্রদান করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, কিন্তু আসলে কোনো সুরাহা আমরা পাচ্ছি না। এবং ওনারা দাবি করছেন যে হাওরের শতভাগ কাজ শেষ, কিন্তু সেই জায়গা থেকে আমরা বলছি না, এখন পর্যন্ত হাওরের শতভাগ কাজ শেষ হয় নাই। এবং আমরা সরজমিনে আমি 12টা উপজেলার সরজমিনে 8টা উপজেলার ওদিকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন হাওরের আপনার বেড়িবাঁধ আমি পরিদর্শন করেছি। পরিদর্শনে গিয়ে দেখেছি যে ওইখানে আপনার পুরাতন যে বাঁধগুলো ছিল, সেখানে পুরাতন বাঁধগুলাকে মেশিন দিয়ে কুড়ে, এক্সকাভেটর দিয়ে কুড়ে আপনার জায়গার মাটি জায়গাতে ফেলে, মানে আমরা স্থানীয় ভাষায় এটাকে আমরা বলছি যে জায়গার মাল জায়গায় রেখে ওনারা কাজ সম্পন্ন করছেন এবং পরিপাটি করে বাঁধটাকে রেখে দিয়েছেন, যাতে কেউ ওইখানে যদি যায়, গিয়ে এই বাঁধটাকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা পুরাতন বাঁধকে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। এরকম চিত্র, উপাত্ত, ভিডিও ফুটেজ সবকিছু সহ সংরক্ষণ করে আমরা বিভিন্ন জায়গায় সেটা দিচ্ছি, কিন্তু তারপরেও সেটা আমরা পাচ্ছি না। এবং আমাদের সাথে যিনি আছেন, কথা বলছেন একটু আগে নেত্রকোনা থেকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আমাদের নেত্রকোনায় হাওর বাঁচাও আন্দোলনের কমিটি আছে। নেত্রকোনার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এবং এখানের চিত্র কিন্তু আরো খারাপ, এবং এটার তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। ওনারা স্মারকলিপি প্রদান করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। আর সুনামগঞ্জের তুলনায় হচ্ছে গিয়ে আমরা এটা আমাদের জায়গা থেকে বলবো যে যখন হাওরে কাজের পরিকল্পনা করা হয়, তখনই হচ্ছে দুর্নীতির বীজটা বপন করা হয়। যারা এখানে হাওরে আসেন, হাওরের বিষয়টাকে প্রথমে অবজারভেশন করার জন্য এবং এখানে তথ্য উপাত্ত নিয়ে কর্ম পরিকল্পনা করার জন্য, তখনই কিন্তু আপনার শুরু হয় সেই দুর্নীতির জায়গাটা। এবং ওইখানে প্রত্যেকটা উপজেলায় একটা টিম আসেন, ওই টিমের মাধ্যমে হাওরটাকে সার্ভে করা হয় এবং ওই সার্ভের মাধ্যমে হচ্ছে গিয়ে প্রকল্পগুলো গ্রহণ করা হয়। তখন দেখা যায় যে স্থানীয় যে নেতাকর্মী থাকেন, পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা, প্রশাসন, উভয়ের যুগসাজুসে আপনার এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়। নিশ্চয়ই আপনি যে তথ্যগুলো বলছেন সেগুলো আমরা প্রায়শই এই কথাগুলো অভিযোগ থাকে, এগুলো আমরা গণমাধ্যমে দেখে থাকি। আমরা আসলে আপনার প্রশ্নের উত্তরটা জানবো। সরোয়ার জাহান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্পের মাধ্যমে এই যে অস্থায়ী বাঁধ বা বাঁধ নির্মাণের কথা করছে, সেটা আপনারা নির্মাণ করছেন পানি উন্নয়ন বোর্ড। শুধু বাঁধ নির্মাণ কিন্তু না, এখানে আরো বেশ কিছু কাজ আছে। সেটা হচ্ছে হাওর অঞ্চলে ফ্লাড ফিউজ নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা, রেগুলেটর নির্মাণ ও সংস্কার, ভিলেজ প্ল্যাটফর্ম নির্মাণ ও বৃক্ষরোপণ কার্যক্রম, সবকিছু কি আসলে বাস্তবায়ন হচ্ছে? প্রকল্প নিয়ে প্রকল্পের বাস্তবায়ন করা, কথা আর কাজ, এটার মধ্যে আসলে কতটা সমন্বয় হচ্ছে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আসলে হাওর অঞ্চলগুলোতে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। এলজিডি কাজ করে, পানি উন্নয়ন বোর্ড কাজ করে, বিএডিসি কাজ করে, আরো অন্যান্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করে। আপনারা জানেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ম্যান্ডেট কিন্তু আলাদা এবং তারা নির্ধারিত কাজ করে থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেমন বাঁধ মেরামত করে থাকে এবং বাঁধের সাথে সংশ্লিষ্ট স্লুইস, রেগুলেটর, আউটলেট এগুলো আমরা তৈরি করে থাকি। আমরা কিন্তু আপনি যেটা বলেছেন একটু আগে, এটা কিন্তু খুবই সত্য কথা যে ফ্লাড ফিউজ নির্মাণ আমরা কিন্তু আগে যে বাঁধগুলো করেছি এবং যে রেগুলেটর গুলো আমরা করেছি, এই রেগুলেটরের চাহিদা থেকে জনগণ সরে এসে তারা কিন্তু আমাদের ফ্লাড ফিউজের কথা বলছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে এই ধরনের কার্যক্রম আমরা ইন্ট্রোডিউস করা শুরু করেছি। আপনার অবগতির জন্য আমি বলতে পারি, লাস্ট আমরা 3 মাস আগে আমরা একটা হাওড়ের
ডিজাইন করেছি সেখানে কিন্তু আমরা 5.5 কিলোমিটার বাঁধ মেরামত করেছি, সেখানে কিন্তু আমরা 4টা ফ্লাড ফিউজ নির্মাণের কার্যক্রম আমরা অন্তর্ভুক্ত করেছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি ফ্লাড বনায়নের কথা বলেছেন, বনায়ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডও করে থাকে, আরো অন্যান্য ডিপার্টমেন্ট করে থাকে। আমরা কিন্তু এই পরিবেশের বিষয়টা বিবেচনা করেও কিন্তু আমরা এই কার্যক্রমগুলা গ্রহণ করে থাকি। আর এলজিডি কর্তৃক আপনি যে বললেন ভিলেজ প্ল্যাটফর্ম, সেটা কিন্তু তারা করে থাকে, আরো অন্যান্য ডিপার্টমেন্ট করে থাকে। আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিষয়ে আমার ভাই যেটি বলতেছিলেন, সংযুক্ত ছিলেন যে আসলে বিভিন্ন বিষয় নিয়ে যে নেত্রকোনার অবস্থা আরো ভয়াবহ, সে বিষয়ের প্রেক্ষিতে আমি বলতে পারি যে গত 23-24 অর্থ বছরেও কিন্তু আমি এখানে ছিলাম। 23-24 অর্থ বছরে কিন্তু আমি 178টা পিএসসি ছিল আমার, আমি 178টা পিএসসি কিন্তু নিজে সরজমিনে ভিজিট নিশ্চয়ই, করেছি। যেহেতু ওবায়দুল হক হ্যাঁ, মিলন তারা যে হাওর বাঁচাও আন্দোলন, তারা নিশ্চয়ই মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা ছাড়া, আপনারা মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করছেন, তাদের অভিজ্ঞতার আপনাদের বাস্তবায়নের যদি মেলবন্ধন থাকে, অতএব তার সুফলটা নিশ্চয়ই নাগরিকরা পাবে। দিন শেষে আপনিও নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরা চাই হাওরবাসীরা রক্ষা পাক, হাওরের ফসল রক্ষা পাক, দেশের অর্থনীতি সুরক্ষিত থাকুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রে এসে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো এলাকার অতিথির সাথে নিয়ে আমরা আসবো একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।